নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে একটা খুব সাধারণ সমস্যা নিয়ে আমরা প্রায়শই ভুগে থাকি, প্রায় প্রত্যেকেই কম বেশি ভুগেছি। বাড়িতে হয়তো এমন কেউ না কেউ রয়েছেন যার দাঁতে পোকা হয়েছে। কখনো না কখনো এই সমস্যায় কেউ ভুগেছেন বা ভুগছেন। এই পোকার সমস্যা আসলে কি? দাঁতে কি সত্যিই পোকা হয়? না হলে সেটা কি ধরনের রোগ, সে সম্পর্কে আজকে আমরা জানবো। এবং যদি এই পোকা দাঁত হয় বা এই পোকা দাঁতের সমস্যায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনি কি করতে পারেন, ঘরোয়া উপায়ে কিভাবে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে, কিংবা চিকিৎসকই বা কি পরামর্শ দিচ্ছেন, তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমরা স্যারের কাছে যাবো, তবে তার আগে বলি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই পোকা দাঁতের সমস্যা বা তার সমাধান সংক্রান্ত যাবতীয় যে প্রশ্ন আছে তার উত্তর আপনারা পাবেন আজকের আলোচনায়। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর ওডোন্টোরা। আপনাদের সঙ্গে তো আমার এই চ্যানেলে প্রায়শই দেখা হচ্ছে এখন। আজকে অভিষেক যে প্রশ্নটা করলো আমাকে, যে দাঁতে কি সত্যি পোকা হয়, পোকা হলে কি করা উচিত, এ বিষয়ে হয়তো আগে বিভিন্ন চ্যানেলে বলেছি, আরেকবার বলছি, অভিষেক জিজ্ঞেস করছি বলে। সেটা হচ্ছে যে আমরা পোকা বলতে সাধারণত কি বুঝি। পোকা বলতে আমরা বুঝি যে একটা জিনিস যেটা মোটামুটি একটু দৃশ্যমান, এবং সেটা আমরা যেগুলোকে পোকা বলি সেগুলো বেশিরভাগ সময় আমাদের যদি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করা যায় তাতে আর্থ্রোপড গ্রুপের একটা কিছু হয়। যেমন পোকা বলতে আমরা ছোট গুবড়ে পোকা, তেলা পোকা, এগুলোকে পোকা বলি। কিন্তু দাঁতে তো যেটাকে পোকা বলা হয়, এতদিন বলা হতো, কারণ তার কারণটা হচ্ছে বাংলায় একটা খুব চলতি কথায় বলা হয়, কিন্তু দাঁতের মধ্যে তো একটা পোকা থাকতে পারে না, কারণ পোকা থাকলে আমরা মুখের মধ্যে প্রতিনিয়ত কথা বলছি, খাচ্ছি, সে পোকাটা তো বেরিয়ে যাবে, সে তো ইরিটেটেড হবে। অতএব দাঁতে পোকাটা একটা চলতি কথা, কারণ আগে তো এই অসুখটা সম্পর্কে অত জানা ছিল না, আজ থেকে 50, 60, 70 বছর আগে। তখন কিন্তু আমরা এটাকে পোকা বলতাম। আসলে আজকে আমরা প্রায় সবাই জানি যে যে অসুখটা, যেটা পোকাটা যেটা করে, একটা গর্ত করে, সেটাকে ডেন্টাল ক্যাভিটি বলে, এবং এই অসুখটার নাম ডেন্টাল কেরিজ। এবং ডেন্টাল কেরিজটা কিন্তু মূলত ব্যাকটেরিয়াল অসুখ। এটা মানুষের শরীরে, মুখের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে। উপযুক্ত পরিবেশ পেলে, টেম্পারেচার, পিএইচ, এই সমস্তগুলো পেলে আমাদের লালার স্যালাইভেশনের যে ঘনত্ব, সেই একটা পরিবেশ যদি পায়, প্লাস যার মুখে হচ্ছে তার একটা জেনেটিক ট্রেন্ড থাকে, বাবা মার ছিল বা আরও আগের অ্যানসেস্টারদের ছিল, তার ক্ষেত্রে কিন্তু এই অসুখটা হয়। এবার দাঁতের পোকারটা তো যেরকমভাবে শুরু হয়, একটা ছোট সাবসারফেস ক্যালসিফিকেশন হয়, ডিক্যালসিফিকেশন হয়, এবং সেখান থেকে জিনিসটা একটা গর্ত মতো হয়ে যায়। এটা হচ্ছে পোকা। এবার প্রথম কথা হচ্ছে, দুটো তিনটে কথা। আমাদের দেশে যা রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়, যেটা পোকার জন্য আলটিমেট স্তরের ট্রিটমেন্ট, এরকম বোধহয় পৃথিবীর কোথাও হয় বলে আমার ধারণা নেই। কারণ আমাদের দেশে এত রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়, তার একটা কারণ যে দাঁতের পোকা হলে আমরা ভাবি হয়তো নিজের থেকে সেরে যাবে, বিভিন্ন রকম আয়ুর্বেদ, জড়িবুটি এসব করি, এবং সেটা কিন্তু সারে না, ন্যাচারালি ইরিভার্সিবল ডিজিজ। এবং সেটা একটা সময় গিয়ে গিয়ে দাঁতের পাল পর্যন্ত চলে যায়, তখন আরসিটি করা ছাড়া বা রুট ক্যানাল ট্রিটমেন্ট করা ছাড়া কোনো উপায় থাকে না। যত রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়, আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স নিই, তাহলে দেখা যাবে তার বোধহয় 60 থেকে 70 ভাগ, কারণ যেহেতু আমার কাছে এক্সাক্ট স্ট্যাটিস্টিক্সটা এই মুহূর্তে নেই তাই বলতে পারছি না, তবে মোটামুটি আমার ধারণা এরকমই, ভারতবর্ষে তো রুট ক্যানাল, তার অধিকাংশ হচ্ছে গাফিলতির জন্য। পেশেন্ট ডাক্তারবাবুর কাছে যায় না, ভাবে ঠিক হয়ে যাবে, ও দেখা যাবে, তারপর একটা সময় যখন ব্যথা হয় তখন আসে। এবং মনে রাখবেন, আপনি যত লেটে ডাক্তারবাবুর কাছে যাবেন, আপনার ট্রিটমেন্টের কস্ট এবং ট্রিটমেন্টের আউটকাম তত গন্ডগোল হবে। কস্টও বাড়বে, আউটকামও ভালো হবে না, কারণ রুট ক্যানাল করলে তার উপরে ক্রাউন, অনলে, অতএব কস্ট তো বাড়বেই। আর আউটকামও, মানে এটা কিন্তু একদম, ধরুন একটা এক্সাম্পল দিই, ক্যান্সার যত প্রথম দিকে স্টেজে আসবেন তত খরচা কম এবং পেশেন্টের বাঁচার সম্ভাবনা বেশি। যত লেট স্টেজে ক্যান্সার ডায়াগনোজড হবে তত খরচাও বাড়বে এবং পেশেন্টের সার্ভাইভ করার রেটও কমতে থাকবে। অতএব দাঁতের পোকার ক্ষেত্রে যেটা বলার, সেটা হচ্ছে, যেহেতু অসুখটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ এবং তার সঙ্গে ব্যাকটেরিয়াটা ইমিউনিকোলজি, এবং এটা ইররিভার্সিবল, একবার হলে নিজের থেকে যতক্ষণ না ট্রিটমেন্ট করানো হবে ততক্ষণ পর্যন্ত কমবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বাড়িতে বসে থাকেন, একটা মাত্রই অসুবিধা হবে, আজ নয় কাল ওই দাঁতের পোকাটা কিন্তু, আর ওটা বন্ধও হয় না, চলতে থাকে।
একটা সময় ব্যথা হবে। যখন ব্যথা হবে তখন যদি আপনি আসেন, অধিকাংশ সময় এরকম সিচুয়েশন ব্যথা হচ্ছে, এরকম 90% সিচুয়েশনই দাঁত কিন্তু আর দাঁতের পাল্পে চলে যায় ইনফেকশনটা, এবং ইররিভার্সিবল পালপাইটিস হলে তখন কিন্তু নর্মাল রেস্টোরেটিভ প্রসিজিওর করা যাবে না। আসছি সেটাই, নর্মাল রেস্টোরেটিভ প্রসিজিওরটা কি। অতএব প্রথম কথা হচ্ছে দাঁতের পোকা থাকুক না থাকুক এইসব তর্ক বিতর্ক বাদ দিয়ে প্রথম কথা হচ্ছে, যদি আপনি দাঁতের কোথাও একটা ক্যাভিটিতে বুঝতে পারেন দাঁত শিরশির করছে, ঠান্ডা জল লাগছে, মিষ্টি খেলে টক খেলে লাগছে, দাঁতের একটা জায়গায় মাঝে মাঝেই খাবার আটকাচ্ছে, এটা কিন্তু ফেলে রাখবেন না, মনে রাখবেন আপনাকে আজ নয় কাল ডাক্তারবাবু কাছে যেতেই হবে যখন ওই দাঁতটা ব্যথা হবে। এটা থেকে আপনার নিস্তার নেই, এরকম কোনোদিন হবে না যে ওটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। ১ নম্বর। এবার যদি আপনার দাঁতে কেরিস থাকে, ধরুন আপনি দেখতে পাচ্ছেন না, দুটো দাঁতের মাঝখানে হয়েছে, কিন্তু আপনার বারবার সেখানে খাবার আটকাচ্ছে, দাঁত শিরশির করছে, আপনি অবহেলা করলে কিন্তু আপনার খরচাই বাড়বে। অথবা আপনি আল্টিমেটলি দাঁতটা তুলে ফেলতে হবে, এবং দাঁত তুলে ফেললে আগেকার দিনের মতনই কনসেপ্ট নেই, দাঁত তুলে হলেও কী যাবে আসবে। আজকের দিনে আমাদের যা ফুড হ্যাবিট, আজকের দিনে আমাদের লাইফস্টাইল, দাঁত তুলে ফেললে কিন্তু বেশ ঝামেলা আছে, মানে খেতে পারবেন না আপনার পক্ষে। আগেকার দিনের মতন কম্প্রোমাইজ লাইফস্টাইল নেই। এখন আমরা এয়ার কন্ডিশন ছাড়া থাকতেই পারি না। আগেকার দিন তো লোকে সাধারণ মাটির বাড়িতে থাকতো, আমরা কি পারি? আমাদের টলারেন্স লেভেল কমছে, আমাদের লাইফস্টাইলের জীবনযাত্রার মান বাড়ছে। অতএব সেক্ষেত্রে কিন্তু আপনি আগেকার দিনের মতন দাঁত তুলে কিছু না খেয়ে কম্প্রোমাইজ করে থাকতে অসুবিধা হবে। অতএব দাঁতের পোকা যেটা বলা হচ্ছে ডেন্টাল ক্যারিজ, এইটা বারবার বলছি যে এই ক্যাভিটিটা যদি দাঁতে হয়, এটা কিন্তু একদম নিজের থেকে কোনোদিন ঠিক হবে না, কোনো ওষুধও নেই, কিচ্ছু লাগিয়েও আপনার ঠিক হবে না। এবার তাহলে কি করবেন, আপনি আপনার নিকটবর্তী একজন ডাক্তারবাবুর কাছে যাবেন, দাঁতের ডাক্তারবাবুর কাছে, তিনি আপনাকে বলে দেবেন যে আর্লি ফেজে রেস্টোরেটিভ কী করে করতে হয়। উনি কী করবেন, দাঁতের যে অংশটা খারাপ হয়ে গেছে, অ্যাফেক্টেড অংশ, সেটাকে বের করে হেলদি টু স্ট্রাকচারে গিয়ে সেখানে একটা ফিলিং মেটেরিয়াল বা রেস্টোরেটিভ মেটেরিয়াল দিয়ে দাঁতটাকে রেস্টোর করবেন। এটা একটা বেসিক প্রসিজিওর। এর খরচার তারতম্যটাও বলে দিই। এই খরচার তারতম্যটা মানে কী মেটেরিয়াল ইউজ করা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু যে মেটেরিয়ালগুলো ইউজ হয় সেগুলো সবার জন্য, অনেক ক্লিনিকে আমি দেখেছি, আমার কাছেও আসে, গ্লাস আয়নোমার সিমেন্ট দিয়ে ফিলিং করা হয়, কারণ এটা সস্তা। কিন্তু মনে রাখবেন গ্লাস আয়নোমার সিমেন্ট ফিলিং করার মেটেরিয়াল সবার জন্য নয়, এটা বাচ্চাদের এবং অ্যাডাল্টদের জন্য ঠিক আছে। সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যাডাল্টদের শুধু খরচা বাঁচানো বলে একটা অন্য মেটেরিয়াল দিয়ে খাওয়াটা ঠিক নয়। এইখানে আপনি একটা অন্য মেটেরিয়াল গ্লাস, সেক্ষেত্রে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আজকের দিনে দাঁড়িয়ে, যেহেতু সিলভার অ্যামালগাম আর খুব একটা পাওয়া যাচ্ছে না, গোল্ড স্ট্যান্ডার্ড মেটেরিয়াল হচ্ছে কম্পোজিট রেজিন। এটা করতে কলকাতা মতো শহরে বিভিন্ন ডাক্তারবাবু, তার এক্সপিরিয়েন্স, কোয়ালিটি অফ কম্পোজিট রেজিন, ক্লিনিক্যাল টাইম, সেট আপ কস্ট সমস্ত মিলিয়ে একটা মোটামুটি খরচা ১,০০০ টাকা থেকে ১০-১২,০০০ টাকা পর্যন্ত। এটা একটা বিশাল রেঞ্জ। এটা ডিপেন্ড করে কোন ডাক্তারবাবু কীভাবে ব্যবহার করছেন, কারণ সব ডাক্তারবাবু কিন্তু একই রকমভাবে রেস্টোরেশন করেন না, তার কোয়ালিটি তারতম্য আছে। মানে যেরকম চাউমিন রাস্তার ধারে ৫০ টাকাও পাওয়া যায় বা রেস্টুরেন্টে ৫০০ টাকাও পাওয়া যায়, চাউমিনটা একই, কিন্তু যেহেতু তার ইনগ্রেডিয়েন্ট, সমস্ত কিছু, অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি, শেফ, তার খরচা আলাদা। অতএব মানে এর খরচা এত বেশি কেন বা এত কম কেন, এটা ভেবে লাভ নেই, কারণ আপনার এক একটা জায়গার এক এক রকম রেটস আছে। অতএব আপনি আপনার ক্ষমতা সাধ্য অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে করাবেন, এটাই এক্সপেক্টেড। কিন্তু মনে রাখবেন, এই ট্রিটমেন্টটা যদি এই ফেজে করানো না হয়, ট্রিটমেন্টটা রুট ক্যানাল ট্রিটমেন্টের স্তরে যায়, প্রথম কথা আবার বলেছি, তখন কিন্তু ট্রিটমেন্টটার কস্ট বেশি বলে লাভ নেই, কারণ আপনি এখন যে কস্টটা দিচ্ছেন সেই কস্টটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের কস্ট প্লাস আপনার দেরি করার গাফিলতির কস্ট। অতএব এই কস্টটা কিন্তু কলকাতা শহর বা আশেপাশের শহরতলি যারা শুনছেন খুব কম হলেও এটা কিন্তু একটা রেস্টোরেশনের থেকে বহুগুণ বেশি। কারণ দাঁতটাকে শুধু রুট ক্যানাল করলেই হবে না, রুট ক্যানালের পরে একটা এন্ট্রান্স ফ্রেমিং করতে হবে, তার উপর একটা ক্রাউন বা অনলে বা ইনলে চাপাতে হবে। এবার আমি অনেকবার বলেছি অনলে ইনলে একটা কনজারভেটিভ প্রসিজিওর, কিন্তু অনলে ইনলের আনফর্চুনেট জিনিস হলো আপনি মেটাল দিয়ে অনলে ইনলে খুব একটা বেশি করতে পারবেন না। অধিকাংশ সময় আপনাকে অ্যাডহেসিভ মেটেরিয়াল ইউজ করতে হবে, HIPC বা একটা গ্লাস সেরামিকের মতন মেটেরিয়াল। অতএব তখন কিন্তু কস্ট অফ দ্য থেরাপিটা অনেক বাড়বে, তখন কিন্তু খরচাটা বেশি বলে ভেবে লাভ নেই, তাহলে কিন্তু আপনাকে দাঁতটা খোয়াতে হবে। অতএব কেরিজ একটা খুব কমন ডিজিজ, পৃথিবীর কমনেস্ট ডিজিজগুলোর মধ্যে প্রথম ২-৩-৪-এর মধ্যেই কেরিজ থাকবে। এটা সারা জীবনে একটা দাঁতে এক ফোঁটাও কেরিজ কোনোদিন হয়নি, এটা একটু রেয়ার। ভারতবর্ষে কেরিজের পার্সেন্টেজ প্রায় গ্লোবাল পপুলেশনেরই ইকুইভ্যালেন্ট। কেরিজে কোনো দাঁতে পোকা হয় না, এটা একটা মাইক্রোবায়োলজিক্যাল ডিজিজ যেখানে ব্যাকটেরিয়াই মূলত তৈরি করে। বিভিন্ন রকম ফ্যাক্টর এর পিছনে দায়ী থাকে, কিন্তু
যদিও মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ, কিন্তু আপনার পক্ষে সেই ফ্যাক্টরগুলো কন্ট্রোল করেও কেরিজকে সবসময় কন্ট্রোল করা পসিবল হবে না। মানে আপনি দুবেলা দাঁত মাজলে, মিষ্টি না খেলেও যে আপনার কেরিজ হবে না, এর কোনো গ্যারান্টি নেই। কেরিজ যদি আপনি ডিটেক্ট করতে পারেন বা দাঁতে শিরশির করে বা খাবার আটকাতে থাকে, যত সম্ভব তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যান। কারণ কেরিজ কিন্তু সেলফ ফিলিং ডিসঅর্ডার নয়, এটা সাধারণ সর্দি গরমির মতো নয় নিজে ঠিক হবে, এটা নিজে ঠিক হবে না। কেরিজের ক্যাভিটি যত বাড়তে থাকবে তার রেস্টোরেটিভ কস্ট বাড়তে থাকবে, এবং এরকম হতে পারে হয়তো এটা আর রেস্টোরেশন বা ফিলিং করাই গেল না। সব রেস্টোরেটিভ মেটেরিয়াল সবার জন্য উপযুক্ত নয়। গ্লাস আয়নামার সিমেন্ট টাইপের মেটেরিয়াল যেগুলো বাচ্চাদের বা বয়স্কদের ইউজ করা যায়, সেটা অ্যাডাল্টদের জন্য রাইট মেটেরিয়াল নয়। সেক্ষেত্রে কম্পোজিট রেজিনই গোল্ড স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আজকের পৃথিবীতে দাঁড়িয়ে। সিলভার অ্যামালগাম মেটেরিয়াল এই মুহূর্তে ভারতবর্ষে আস্তে আস্তে ব্যান হচ্ছে, কারণ তাতে মার্কারি থাকে যেটা শরীরের জন্য ক্ষতিকর বলে গ্লোবালি আমাদের একটা প্রোটোকল এসছে যে নো সিলভার নো অ্যামালগাম। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে নো মার্কারি ফিলিংয়ের জন্য কম্পোজিটই গোল্ড স্ট্যান্ডার্ড। এবং মনে রাখবেন, দাঁতে যদি ব্যথা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রেস্টোরেশন বা ফিলিং করা যায় না, সেক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। রুট ক্যানাল ট্রিটমেন্ট শুধুমাত্র রুট ক্যানাল করলে হয় না, তার সঙ্গে রুট ক্যানালের পরে পোস্ট রুট ক্যানাল ফিলিং এবং তারপরে ক্রাউন বা ইনলে বা অনলে করতে হয়। রুট ক্যানাল উইথ ক্রাউন একটা কমপ্লিট প্যাকেজ, এর খরচা সাধারণ রেস্টোরেশনের প্রায় 8 থেকে 10 গুণ। অতএব যদি এই কষ্টে পড়তে না চান, কারণ একটা রুট ক্যানাল করা দাঁত 7 থেকে 10 বছর কি 12 বছর ম্যাক্সিমাম যায়, সেখানে একটা নর্মাল রেস্টোরেশন করা দাঁত এর লাইফ অনেক বেশি, কারণ রুট ক্যানাল ক্রিয়েটস নন ভাইটালিটি ইন আ টুথ, কারণ দাঁতটাকে মেরে ফেলা হয়, ভিতরে একটা মামিফিকেশন করা হয়। অতএব রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য করতে হবে এই অবস্থা অবধি না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারবাবুর কাছে যান যদি দাঁতে কেরিজ হয়ে থাকে, কারণ কেরিজ কিন্তু অন্য কোনো ওষুধ বা কিছু দিয়ে মোকাবেলা করা যাবে না। ঘরোয়া টোটকা আমাকে অভিষেক জিজ্ঞেস করছিল, যদি দাঁতে ব্যথা শুরু হয় এবং পাল্প এক্সপোজার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বাড়িতে ফর দ্য টাইমিং কিছু অ্যানালজেসিক খেতে পারেন, লবঙ্গ তেল কটনে ভিজিয়ে সে জায়গায় লাগাতে পারেন, কিন্তু এটা আপনাকে সাময়িক স্বস্তি দেবে, লং টার্মে কিন্তু এটা আপনাকে কোনো রকম বেনিফিট দেবেন না, কারণ এটা শুধুমাত্র একটা সিমটোমেটিক রিলিফ, এটা চিকিৎসা নয়। অতএব চিকিৎসা একজন ডাক্তারবাবুই করতে পারবেন। অতএব কেরিজ নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই, তাতে পোকা বলেও কিছু নেই। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি দাঁতে কোথাও খাবার আটকাচ্ছে বা শিরশির করছে এবং আপনার ফ্যামিলিতে কেরিজের ট্রেন্ড থাকে বা আপনারও আগে কেরিজ হয়ে গিয়ে থাকে এবং আপনি হা করে কোথাও একটা মুখে গর্ত দেখতেও পাচ্ছেন, যথাসম্ভব তাড়াতাড়ি একজন দাঁতের ডাক্তারবাবুর কাছে যান। তিনিই বলে দেবেন আপনার দাঁতের ক্যাভিটি আছে কিনা, থাকলে সেটা কোন স্তরে আছে, তার জন্য কোন ধরনের চিকিৎসা পদ্ধতি সবচেয়ে ভালো হবে। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন যে এই দাঁতের পোকা যেটাকে আমরা বলে চিনি সেটা আসলে কি। দেখুন, আপনি এটাকে চেপে রাখতেই পারেন বা অবহেলা করতেই পারেন, কিন্তু তা থেকে কিন্তু আপনার দাঁতের ভয়ঙ্কর পরিণতি হতে পারে, যেমনটা ডাক্তারবাবু বললেন। কাজেই অবহেলা করবেন না, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক উপায়ে চিকিৎসা করুন। এই দাঁতের যন্ত্রণা থেকে বা এই পোকার ব্যাপার বা যেগুলো আপনার পোকা বলছেন সেই সমস্যা থেকে কিন্তু আপনার অচিরেই মুক্তি পাবেন। আপনাদের আরও প্রশ্ন থাকতে পারে, নিচে কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।